নৈতিকভাবে মানসিকভাবে দৃঢ়তার প্রশিক্ষণ দেওয়া হবে। অস্ত্রের প্রশিক্ষণ না, দৃঢ়তার প্রশিক্ষণ। জেলে যাওয়া হতে পারে, কাঁদানো গ্যাস নিক্ষেপ হতে পারে, মিছিলে হামলা হতে পারে, গুলি হতে পারে, গুম হতে পারে। এবং আমরা যদি ঘোষণা দিই এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা যারা মৃত্যুবরণ করবেন এই লড়াইয়ে, তারা হবেন আগামী দিনের বীর শ্রেষ্ঠ। এই লড়াইয়ে যারা আহত হবেন, যারা শরীর ক্ষতিগ্রস্ত হবে, তারা হবেন বীর উত্তম। যারা এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হবেন, তারা হবেন বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার বীর সংগ্রামী জনতা। তাদের জন্য আগামী দিনের ইতিহাস লেখা হবে, তাদের নামে আগামী দিনের রাস্তা হবে, তাদের নামে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের হল হবে, তাদের নামে আগামী দিনের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। আমাদের অর্থনৈতিক জরিপ যারা করেন তারা বলছেন যে মানুষ খাদ্য কেনার জন্য ঋণ করছে। প্রায় 30% মানুষ, দেখেছেন না আপনারা? 30 থেকে 40% মানুষ ঋণ করে চাল ডাল কিনছে। এবং গ্রামে গঞ্জে যে সমস্ত এনজিও গুলো আছে তারা বলছে যে তারা ঋণ দিচ্ছে মানুষকে, যে তার অন্তত ঘরের খাবার দাবার চালানোর জন্য। সেই অবস্থায় আওয়ামী লীগের নেতাদের কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। সেদিন তো আমি অবাক হয়ে গেলাম, অবিশ্বাস্য যে একজন প্রার্থীর নাম দিয়েছে, তার নাকি সম্পদ বেড়েছে 4000 গুণ। তাহলে দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চুরি ডাকাতি ছিনতাই গুম খুন বাড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রশ্নপত্র ফাঁস হয়, নকল বাড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে 40 বছর বয়সের লোক মুক্তিযোদ্ধা হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শিশু ধর্ষণ হয়, নারী নির্যাতন বাড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভোট চুরি হয়, ভোট ডাকাতি হয়, আগের দিন ভোট হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের রিজার্ভ শূন্য হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনি ওই যে আমার ভাই নুরুল হক নূর বলছিল যে ইসরায়েলের আর আমেরিকার উদাহরণ দিয়ে বাংলাদেশের শেখ হাসিনাকে আপনি গালি দিতে পারছেন, কিন্তু মোদির বিরুদ্ধে কথা বলতে পারছেন না, বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারছেন না। আমাদের ছোট ভাই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সে কি আওয়ামী লীগের লুটপাটের কথা বলেছিল? সে কি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কথা বলেছিল? সে বাংলাদেশের অধিকারের কথা বলেছিল, আমাদের দেশে বর্ডার কিলিং এর কথা বলেছিল, আমাদের নদীর ন্যায্য পানির হিস্সার কথা বলেছিল। সেই জন্য আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের তৃষ্ণার্ত বুকের উপরে একের পর এক পদাঘাত করে তাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই জন্য আমি বলি বাংলাদেশে ক্ষমতায় আছে আসলে এই বাংলাদেশের কোনো দল না। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, তারা হচ্ছে বিজেপির একটা অঙ্গ সংগঠন। এই জন্য আমার ভাই রাশেদ প্রধানকে বাঁশ নিয়ে হামলা করা হয়। সেই জন্য আমার হেফাজতের ভাইকে গুম করা হয়েছে গতকালকে বা গত পরশু সেই হাটাজারি থেকে। সেই জন্য আমাদের এই আজকের যে ছাত্র নেতা নুরুল হক নুরুকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকের আমাদের রাজনৈতিক নেতা, তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের, জালাল ভাইকে কারাবরণ করতে হয়েছে, আজিজুল হক ইসলামাবাদীকে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে। এখানে আছেন আমার ভাই আব্দুল হালিম ভাই, ওনাদের রাজনৈতিক দলকে দিনের পর দিন কঠিন কারাবরণ নৃশংসতার শিকার হতে হয়েছে। এই যে কালো দাড়িওয়ালা লোকটা দেখতে পাচ্ছেন, উনার পীর হচ্ছে চরমনাইয়ের পীর, কিন্তু উনি আবার আমাদের পীর। আমরা যারা তরুণরা আছি আমরা ওনাকে আবার নানা কারণে পীর মানি। উনার দলের প্রার্থী, উনার দলের গুরুত্বপূর্ণ নেতাকে আপনারা দেখেছেন বরিশালের নির্বাচনে কিভাবে নির্লজ্জভাবে তাকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এই যে মোমিনুল আমিন, তার এলাকায় তাকে কিভাবে তার নির্বাচনের প্রচারণার সময় তার উপর হামলা করা হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন কথা হচ্ছে ঘুরে দাঁড়াবো আমরা কিভাবে।
কি আশ্চর্য! এটা একটা প্রশ্ন হইল। ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো তত্ত্ব লাগে? ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো থিওরি প্রডিউস করতে হয়? দেয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষ যখন তার সর্বশান্ত হয়ে যায়, মানুষের জীবনের শেষ মুহূর্ত যখন হয়, আপনি দেখবেন, আপনি যখন একটা পিঁপড়াকেও মারতে যান, সেও কিন্তু শেষ মুহূর্তে হাত পা নেড়ে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কথা হচ্ছে, আমরা আমাদের অস্তিত্বের সংকট, আমাদের অস্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছি কি না। আমি একটা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে একটা গল্প বলেছিলাম, ছোটবেলায় পড়া, কার লেখা বলতে গেলে ভুল হইতে পারে, এজন্য বলতে চাই না। সেখানে একজন শিক্ষকের কথা বলা হয়েছে, যিনি জায়গিরদার থাকতেন, মানে আমরা যেটা বলি লজিং থাকতেন। তো তিনি যে মেয়েটাকে পড়াতেন, সেই মেয়েটা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু উনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র, যার কারণে উনি কখনো তার ছাত্রীর দিকে ভালো করে তাকান না, মাথা নিচু করে পড়ান। আর ওই মেয়ে যেহেতু খুব সুন্দরী, তার আশেপাশে বখাটে ছেলেরা সব সময় ওই মেয়েটাকে উত্ত্যক্ত করত। তো একদিন মেয়েটাকে পড়াচ্ছিলেন, হঠাৎ দেখলেন টিনের উপরে ধুম ধুম করে ইট নিক্ষেপ হচ্ছে। আমাদের এই যে আমরা যখন এই মানে কিশোর বয়স বা উঠতি তরুণ বয়সে ছিলাম, তখনকার একটা লক্ষণ ছিল সুন্দরী মেয়েদের বাড়িতে চিঠি দেয়া আর উপরে ঢিল মাখা। কি বলেন, ছিল না? আশরাফ ভাই ছিল? ছিল। তো এই শিক্ষক একটু ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার? তখন মেয়েটা বলতেছে, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? আমি তো ভয় পাচ্ছি না। বলছে, এত আওয়াজ কিসের? বলছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি তো চোখটা তুলে কখনো আমার দিকে তাকানো নাই। আপনার মধ্যে তো কোনো মানবিক, মানসিক এবং যেই এই তরুণ বয়সের যেই মানুষের যে স্পৃহা থাকে, সেটাই নাই। আপনি এই সমস্ত ইটের ঝনঝনানির আওয়াজের অর্থ বুঝবেন না। এই কথার প্রেক্ষিতে ওই তালেব ইলমের মধ্যে এমন একটা আঘাত জাগ্রত হলো, সে চোখটা তুলে তার ছাত্রীর দিকে তাকালো। তাকায় দেখলো, আরে এ তো একটা অপরূপ সুন্দরী মেয়ে, এর দিকে তো আমি কখনো তাকাই নাই। এই তার পৌরুষত্ব জাগ্রত হলো এবং সে তার পরদিন নতুন রূপে আবির্ভূত হলো। সে রাস্তা দিয়ে আসার সময় যখন বখাটে ছেলেদেরকে দেখলো, সে ইচ্ছা মতো বখাটে ছেলেদেরকে পিটানো শুরু করলো। এবং সে যখন এই বখাটে ছেলেদেরকে পিটানো শুরু করলো, গ্রামের তরুণ, যুবক, বৃদ্ধ যারা আছে সবাই লাঠি নিয়ে ওই এক লাঠি পিটায় সমস্ত বখাটেদেরকে তার এলাকা থেকে ফিরিয়ে দিল, বের করে দিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বলছি যে এইভাবে এই বিজেপির অঙ্গ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধের জন্য ঘুরে দাঁড়াতে হবে। আমি বিএনপি নেতাদেরকে অনুরোধ করেছি, বলেছি যে আমরা তো নতুন রাজনৈতিক দল, কিন্তু বিএনপি বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল। যেহেতু তারা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে সবাই সবচেয়ে বড় শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে। আমরা বলেছি যে আপনারা 1 বছরের একটা পরিকল্পনা নেন, লোকদেরকে তালিকাভুক্ত করেন যে আমরা এই দেশটাকে রক্ষা করতে চাই। আমাদের একটা দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে। এই দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীতে যে কোনো দলের সদস্যরা অংশগ্রহণ করতে পারবে, কোনো দল নাই। যারাই অংশগ্রহণ করতে চায় 1 মাসের জন্য, 1 বছরের মধ্যে আমরা সবাই আমাদের জীবন বাজি রেখে জীবনের শপথ নিব যে এই দেশ রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব। এদেরকে নৈতিকভাবে, মানসিকভাবে দৃঢ়তার প্রশিক্ষণ দেওয়া হবে। অস্ত্রের প্রশিক্ষণ না, দৃঢ়তার প্রশিক্ষণ। জেলে যাওয়া হতে পারে, কাঁদানো গ্যাস নিক্ষেপ হতে পারে, মিছিলে হামলা হতে পারে, গুলি হতে পারে, গুম হতে পারে। এবং আমরা যদি ঘোষণা দিই এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা যারা মৃত্যুবরণ করবেন এই লড়াইয়ে, তারা হবেন আগামী দিনের বীর শ্রেষ্ঠ। এই লড়াইয়ে যারা আহত হবেন, যারা শরীর ক্ষতিগ্রস্ত হবে, তারা হবেন বীর উত্তম।
যারা এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হবেন তারা হবেন বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার বীর সংগ্রামী জনতা। তাদের জন্য আগামী দিনের ইতিহাস লেখা হবে, তাদের নামে আগামী দিনের রাস্তা হবে, তাদের নামে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের হল হবে, তাদের নামে আগামী দিনের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এই 1 বছরের প্রস্তুতি নিয়ে আমরা সারা দেশের মানুষরা একদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব এবং সেদিনের সত্যিকার অর্থে আমরা ঢাকা শহরের রাজপথকে স্বৈরাচারের রক্তের, হয় আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হবে, না হলে বিজেপির সন্তান বিজেপির কাছে ফিরিয়ে দেব আমরা সেই দিন। এই অঙ্গীকার এবং প্রস্তুতি আমাদের নিতে হবে। সবার রাজনৈতিক, আমি বলেছি 1 বছরের জন্য সব রাজনৈতিক দলকে আমরা নিজেরা নিজ দলকে আমরা বিলুপ্ত ঘোষণা করব। 1 বছরের জন্য আমাদের কোনো দল থাকবে না, আমরা আমাদের দল 1 বছর পরে আবার করব। এখন আমরা সবাই দেশ রক্ষা আন্দোলনের সদস্য হব, দেশ রক্ষা আন্দোলনের স্বেচ্ছাসেবক হব। এইভাবে যদি আপনি ঘুরে না দাঁড়ান তাহলে এই অন্ধকার শেষ হবে না, তাহলে নতুন বাংলাদেশ আমরা করতে পারবো না, বিজয় আমাদের ফিরে আসবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমাদের শেষ অস্তিত্বের লড়াই হিসেবে আমরা নতুন করে পরিকল্পনা, অতীতের কোনো পরিকল্পনা লাভ হবে না। একবার আপনি নির্বাচন করবেন, আরেকবার নির্বাচন বর্জন করবেন, পরের বার আবার নির্বাচন করবেন, পরের বার আবার বর্জন করবেন। এই তো হয়েছে গত 4 বছরে। সুতরাং পুরানো ধাঁচ, পুরানো আন্দোলনের সব বাদ দিয়ে নতুন ধাঁচের, নতুন আন্দোলনের, নতুন খেলা শুরু করতে হবে এবং অবশ্যই আমরা এই নতুন খেলায় বিজয় হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।